হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার যে বর্ডার গাভাস্কর ট্রফিটা চলছিল, সেই বর্ডার গাভাস্কর ট্রফি কিন্তু ফোর্থ টেস্টের আজ কিন্তু তৃতীয় দিন চলছিল, যেখানে ভারত কিন্তু তৃতীয় দিনে কিন্তু ফোর্থ টেস্টের তৃতীয় দিনে কিন্তু দুর্দান্ত শুরু করেছিল, দুর্দান্ত কামব্যাক করেছিল। সেকেন্ড দিনে কিন্তু ফোর্থ টেস্টের সেকেন্ড দিন কিন্তু ভারত কিন্তু টপ অর্ডার কিন্তু পুরো ফ্লপ হয়ে গিয়েছিল, একমাত্র জাসওয়াল বাদে। তো সেটা সেকেন্ড দিনের চেয়ে কিন্তু থার্ড দিন কিন্তু ভারত কিন্তু দারুণ ভাবে শুরু করেছে। তো ওভারঅল কিন্তু এই তৃতীয় দিনটা থার্ড দিনে কিন্তু যেসব আপডেট গুলো ভারতের এই ফোর্থ টেস্টে সেটা নিয়ে আপডেট দেবো। রোহিত শর্মাকে নিয়ে যে বড় আপডেট আছে, যে রোহিত শর্মা অবসর নিতে পারে কিন্তু বর্ডার গাভাস্কর ট্রফির পরে, সেটা কি আপডেট আসছে বড়, সেটা নিয়ে আপডেট দেবো, ঠিক আছে। তো ভারত এই ফোর্থ টেস্ট, বিজিটির এই ফোর্থ টেস্ট কিন্তু জেতার 80% চান্স কিন্তু নীতিশ কুমার রেড্ডির জন্যই কিন্তু হয়ে দাঁড়ালো, সেটা নিয়েও কিন্তু এই ভিডিও আলোচনা করবো। তো ভিডিওটা মেনলি কিন্তু ওভারঅল প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো। যদি আমার চ্যানেলে তোমরা নতুন আসো তাহলে অবশ্যই জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর দেরি করবো না, মেইন টপিকস নিয়ে আলোচনা করি। দেখো, আমরা সবাই জানি এই ফোর্থ টেস্টে কিন্তু অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করেছিল ফার্স্ট দিন। তো সেখানে কিন্তু তারা কিন্তু ভালো কিন্তু শুরু করেছিল, যেখানে উসমান খোজা ভালো রান করেছিল, যেখানে লাবুসানি ভালো রান করেছিল, স্টিভ স্মিথ ভালো করে, ট্রেভিস হেডও মেবি টুকটাক ভালো খেলেছিল, ঠিক আছে। তো তারপর কিন্তু ওভারঅল একটা ভালো রান কিন্তু টার্গেট দিয়েছিল, মেবি 400 রানের উপরে কিন্তু রান টার্গেট, 474 রান কিন্তু টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া ভারতকে। প্যাট কামিন্স কিন্তু ভালো খেলেছিল। তো তার জবাবে সেকেন্ড দিনে কিন্তু ভারত কিন্তু খুব একটা ভালো কিন্তু শুরু করেছিল, যেখানে জাসওয়াল ভালো খেলেছিল, যেখানে জাসওয়াল মেবি প্রায় একটা 82 রানের কিন্তু ইনিংস খেলেছিল জাসওয়াল। কিন্তু তার কাছ থেকে আমরা কিন্তু একটা বড় রানের কিন্তু আশা করেছিলাম, এমনকি জাসওয়াল কিন্তু সেঞ্চুরি কিন্তু ডিজার্ভ করেছিল। কিন্তু বিরাট কোহলির সঙ্গে কিন্তু জাসওয়ালের একটা মিস আন্ডারস্ট্যান্ডের পরে বোঝাবুঝির কারণে কিন্তু রান আউট হয়ে যায়। আর এই টেস্টে রান আউট মানে সব থেকে নিজেকে কিন্তু বোঝানো যায় না, খুব কষ্টের ব্যাপার কিন্তু টেস্টে। তো জাসওয়াল আউটের পরে কিন্তু বিরাট কোহলি একটু চাপে পড়ে যায়, কারণ বিরাট কোহলির সঙ্গে কিন্তু জাসওয়ালের একটা দারুণ কিন্তু পার্টনারশিপ হয়েছিল। তো জাসওয়াল আউটের পরে বিরাট কোহলি একটু চাপ পড়ে যায়, মানে মেনলি কিন্তু বিরাট কোহলি জাসওয়ালের আউটটা নিয়েই কিন্তু চিন্তা ভাবনায় ছিল। তো তারপরে কিন্তু বিরাট কোহলিও কিন্তু আউট হয়ে যায়। তারপরে কিন্তু ভারত কিন্তু প্রচুর চিন্তায় পড়ে গিয়েছিল, প্রচুর টেনশনে পড়ে গিয়েছিল যে হয়তো ভারত হয়তো এখান থেকে কামব্যাক করতে পারবে না, অল আউটও কিন্তু হতে পারে, ঠিক আছে। তো তারপরে কিন্তু তোমার আকাশদীপ ব্যাট করতে দিয়েছে। আকাশদীপের ভাই অত তাড়াতাড়ি ব্যাটিং অর্ডারে দেওয়া কিন্তু আমার এটা ঠিক লাগেনি, কারণ আকাশদীপ ভালো খেলেছে টেস্টে, কিন্তু আকাশদীপকে কিন্তু লাস্টে ইউজ করতে পারতো। তো ঠিক আছে, এখানে কিন্তু কেএল রাহুলও কিন্তু একটা ভালো কিন্তু শুরু করেছিল, কেএল রাহুলে কিন্তু 36 রান করেছিল, তারও কিন্তু কেএল রাহুল কিন্তু বড় রান ইনিংস কিন্তু বিল্ড করতে পারেনি। সেম কিন্তু যে ঋষভ পান্ত যে আউটটা আজ হয়েছে না ভাই, মানা যায় না, একদম ফালতু আউট। মানে মেলবর্নের ভাই পিচটা কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি পিচ আছে, আমরা সবাই জানি। মেলবর্নের এই পিচে কিন্তু স্পিনার সহায়তা পিচ, এখানে কিন্তু স্পিনারদের একটু অ্যাডভান্সটা কিন্তু পায়। তো সেই ব্যাটিং পিচে যেখানে বিরাট কোহলির কাছ থেকে আমরা সেঞ্চুরি আশা করেছিলাম, যেখানে রোহিত শর্মা অনেক দিন থেকে তার ব্যাটে ভাই রান হচ্ছে না, প্রচুর কন্ট্রোভার্সি, যে বড় বড় ক্রিকেট এক্সপার্টটাও কিন্তু রোহিত শর্মাকে নিয়ে কিন্তু বলছে। তো সেখানে কিন্তু আজ একটা বড় সুযোগ ছিল, রোহিত শর্মার বড় সুযোগ ছিল যে এই ফোর্থ টেস্টে কিন্তু রোহিত শর্মা একটা ভালো রান কিন্তু মেলবর্নে করা দরকার ছিল। সেখানেও কিন্তু রোহিত শর্মা কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়েছে। বিরাট কোহলির কাছ থেকে একটা আশা করেছিলাম, বিরাট কোহলি কিছু কন্ট্রোভার্সি দিয়েছিলেন, লোকেশ রাহুলও কিন্তু মোটামুটি একটা কন্ট্রোভার্সি ছিল। সব থেকে মেন যে ঋষভ পান্তের আউটটা কিন্তু খুব বাজেভাবে ঋষভ পান্ত কিন্তু তার উইকেটটা কিন্তু ছুড়ে দিয়ে এসেছে। তো তারপরে জাদেজা ঋষভ পান্তের মধ্যে একটা পার্টনারশিপ হয়েছিল, মেনলি কিন্তু জাদেজা কিন্তু আজ কিন্তু স্পিনারের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার স্পিনারদের বিরুদ্ধে একটু কিন্তু স্ট্রাগল করছিল, যেখানে ফাস্ট বল কিন্তু জাদেজা দারুণ খেলছিল। তো ওভারঅল কিন্তু জাদেজাও একটা ঋষভ পান্তের মধ্যে একটা পার্টনারশিপ হয়। তারপরে কে ব্যাট করতে আসে? তারপরে ব্যাট করতেছে নীতিশ কুমার রেড্ডি, যে নীতিশ কুমার রেড্ডির জন্য ভারত আজ এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে। যদি নীতিশ কুমার রেড্ডি যদি ভালো কিছু করতে পারতো না, বা জলদি যদি আউট হয়ে যেত, তাহলে কিন্তু ভারত মেবি কিন্তু প্রায় 200 রানের। জাদেজা আউট হওয়ার পরে কিন্তু মেন এই থার্ড
যে ফোর্থ টেস্টের তৃতীয় দিনে যে মেন যে নায়ক সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। তো এই নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দর এই দুটো প্লেয়ার মিলে ভাই তার 150 রানের একটা মহামূল্যবান কিন্তু পার্টনারশিপ করে, যেখানে ওয়াশিংটন সুন্দর কিন্তু 50 রানের একটা মহামূল্য ইনিংস খেলে আউট হয়ে যায়। দারুণ খেলেছে, দুর্দান্ত প্লেয়ার ওয়াশিংটন সুন্দর। তারপরে নীতিশ কুমার রেড্ডি সে কিন্তু সেঞ্চুরি করে এখনো কিন্তু নট আউট, যেখানে এই নীতিশ কুমার রেড্ডি যদি সে ভালো পারফরমেন্স না করতে পারতো, যদি ভারত 200-250 রানে অল উইকেট হয়ে যেত, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু এই ফোর্থ টেস্টটা কিন্তু বার করে নিতে পারতো। কারণ 200 রানে যদি অল আউট হতো, এখনো 200 রান পিছিয়ে থাকতো ভারত। তারপরে অস্ট্রেলিয়া ব্যাট করতে এসে আরো কিছু রান করতো, যেখানে আরো 200-300 রান করে জলদি মানে প্রায় 400-500 রানের একটা লিড দিত, তখন কিন্তু ভারত কিন্তু মানে একদম কোলঠাসা হয়ে যেত। সেখানে কিন্তু এই নীতিশ কুমার রেড্ডি এই তৃতীয় দিন আজ কিন্তু সেই কিন্তু সেঞ্চুরি আর ওয়াশিংটন সুন্দর এই যে হাফ সেঞ্চুরি, এটা কিন্তু ভারতের মহামূল্যবান রান ছিল। তো সেখানে কিন্তু এখন কিন্তু ভারত কিন্তু 118 রানে কিন্তু পিছিয়ে আছে, যেখানে লো লাইটের কারণে কিন্তু আজ কিন্তু ম্যাচটা কিন্তু পুরোপুরি কন্টিনিউ হয়নি। সেটা কিন্তু আগামীকাল কিন্তু আবার কিন্তু এই মোহাম্মদ সিরাজের সঙ্গে কিন্তু নীতিশ কুমার রেড্ডি যে নট আউট আছে, নীতিশ কুমার রেড্ডি কিন্তু খেলবে। তো আমরা এটাই এক্সপেক্ট করি অন্তত মোহাম্মদ সিরাজ আর নীতিশ কুমার রেড্ডির কাছে, এটা আমরা এক্সপেক্ট করি যে 108 রানটা দরকার আছে, অন্তত 18 রানটা অন্তত মানে করে 100 রানের পিছিয়ে থাকুক ভারত, যেখানে হয়তো তারপরে অস্ট্রেলিয়া ব্যাট করতে আসুক, অস্ট্রেলিয়া ব্যাট করতে এসে 200-300 রান করুক, তারপরে আবার ভারত কিন্তু সেই রান হয় ড্র বা ম্যাচ কিন্তু জেতাতেও কিন্তু পারে। তো ভারতের কাছে কিন্তু প্রচুর কিন্তু অ্যাডভান্স পাওয়ার সুযোগ আছে কিন্তু এই মেলবোর্নের এই ফোর্থ টেস্টটা কিন্তু জেতার। যেভাবে নীতিশ কুমার রেড্ডি ফর্মে আছে দুর্দান্ত, বিরাট কোহলি ভাই মেলবোর্নে ভালো খেলেছে। তো রোহিত শর্মার কাছ থেকে আমরা কিছু অন্তত ডিজার্ভ বা এক্সপেক্ট করি যে রোহিত শর্মা একটা হাফ সেঞ্চুরি অন্তত ইনিংস বিট করুক, বা সেঞ্চুরি দরকার নেই, একটা অন্তত হাফ সেঞ্চুরি তার কাছ থেকে আমরা আশা করি। তো ভারতের কিন্তু 80% চান্স আছে কিন্তু এই মেলবোর্নের এই ফোর্থ টেস্টটা কিন্তু জেতার, প্রচুর কিন্তু আশা আছে। তো দেখা যাক সেটা কতদূর কি হয়। তো এরপরে আমরা আপডেট দেবো, এরপরে কথা বলবো যে রোহিত শর্মার অবসর নিয়ে বড় বড় ক্রিকেট এক্সপার্ট তারা কি মন্তব্য করছে। দেখো, আমরা সবাই জানি রোহিত শর্মা কিন্তু প্রায় মানে T20 ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু রোহিত শর্মা কিন্তু তার ব্যাটে কিন্তু কোনো রান নাই, তার ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে, মানে ওভারঅল কিন্তু তার খেলা নিয়ে কিন্তু অনেক কিন্তু জল্পনা কল্পনা আমরা রোজই কিন্তু শুনছি। তো সেই রোহিত শর্মাকে কিন্তু এবার কিন্তু ভারতীয় জাতীয় দল থেকে কিন্তু তার পদটা কিন্তু সরিয়ে নেওয়া দরকার, অন্তত ইন্ডিয়া টিমের স্বার্থ বা লাভের জন্য রোহিত শর্মাকে কিন্তু অবসর নেওয়া দরকার। কারণ রোহিত শর্মা অবসর নিলে কিন্তু একটা ভালো প্লেয়ার কিন্তু রোহিত শর্মার জায়গাটা কন্টিনিউ খেলতে পারে, যেখানে শুভমান গিলের সঙ্গে জাসওয়াল কিন্তু একটা দারুণ কিন্তু ওপেনার কিন্তু জুটি আমরা দেখতে পারি, যেখানে হয়তো এইটাই কিন্তু সুবিধা হবে। কারণ বিরাট কোহলি সে এখনো কিন্তু 2-3 বছর কিন্তু ক্রিকেট খেলা আছে তার ব্যাট থেকে, কারণ বিরাট কোহলি কিন্তু সে কিন্তু দারুণ ক্লাস প্লেয়ার, সেটা নিয়ে কিন্তু সন্দেহ নেই। তবে রোহিত শর্মার এই মুহূর্তে কিন্তু অবসর ঘোষণা করা দরকার। তবে যেটা রিপোর্ট আসছে যে বর্ডার গাভাস্কর ট্রফির পরে কিন্তু রোহিত শর্মা কিন্তু অবসর ঘোষণা করতে পারে, মেবি বর্ডার গাভাস্কর, এইটাই সব থেকে রোহিত শর্মার কাছ থেকে আমরা এটাই চাই যে বর্ডার গাভাস্কর ট্রফিটা রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ভারতকে হাতে তুলে দেখ, চ্যাম্পিয়ন করার, তারপরে মেবি সে অবসর নিক, এইটাই আমরা চাই। তবে দেখা যাক সেটা। তবে রোহিত শর্মা কিন্তু বা যে ইন্ডিয়ার যে সিলেকশন কমিটি আছে ভাই, জানি না প্রচুর কিন্তু ভুলভাল ভাই ডিসিশন নিয়েছে, প্রচুর ভুলভাল ডিসিশন নিয়েছে, সেটা নিয়ে ভাই অন্য একটা ভিডিও করে প্রচুর ডিসিশন নিয়েছে। আমার মতে যে প্লেয়ার ভালো ফর্মে আছে, যে প্লেয়ার ভালো খেলছে ডোমেস্টিক ক্রিকেটে, বিশেষ করে টেস্ট ফর্ম্যাটে যারা ভালো খেলছে তাকে সুযোগ দাও। আমি হেড কোচ বলে আমার এই প্লেয়ারের সঙ্গে ভালো সম্পর্ক আছে, আমার এই প্লেয়ারটা পছন্দ হয় বলে সেই প্লেয়ারটা হঠাৎ করে টেস্টে সুযোগ দিলাম, টেস্টে ডেবিউ করলাম, এটা না। যে প্লেয়ার ডিজার্ভ করবে, যে প্লেয়ার ভালো ফর্মে আছে তাকে সুযোগ দেওয়া দরকার, নালে কিন্তু ইন্ডিয়া প্রচুর বাজে সিচুয়েশনে আসতে চলেছে। কারণ অবশ্যই যদি বর্ডার গাভাস্কর ট্রফিটা ভারত হারে, তাহলে কিন্তু গৌতম গম্ভীরকে নিয়ে কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না। কারণ গৌতম গম্ভীর আসার পর থেকে কিন্তু ভারত কিন্তু পরস্পর কিন্তু টেস্টে কিন্তু বাজে ফর্মে আছে, বাজে পারফরমেন্স করছে। ওডিআই হেরেছে ভাই, নিউজিল্যান্ডের কাছে মানে জঘন্যতম হেরেছে, অস্ট্রেলিয়ার কাছেও কিন্তু মানে কি বলবো মুখ থুবড়ে প্রায় পড়েছে। শুধু এই নীতিশ কুমার রেড্ডি এই ছেলেটাই কিন্তু ভারতকে এখনো কিন্তু টেনে রেখেছে।
মানে 40 রান 30 রান যেখানে যেমন সুযোগ পারে সেখানে কিন্তু নীতিশ কুমার রেড্ডি কিন্তু সে কিন্তু তার ব্যাটিং পারফরমেন্স কিন্তু দেখিয়েছে। আজ কিন্তু যে সেঞ্চুরিটা করলো, এই সেঞ্চুরিটা যদি না করতে পারতো তাহলে কিন্তু ভারত কিন্তু মানে অস্ট্রেলিয়া কিন্তু ভারতকে কিন্তু মানে পুরো কোল্ড ঠেসে দিত, যদি নীতিশ কুমার রেড্ডির কাছ থেকে এইটা আমরা আশা না করতাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো কাল আমরা মানে রেজাল্টটা পেয়ে যাবো 100%, ঠিক আছে, টোট টেস্টের ফাইনাল রেজাল্টটা। তো সেই পর্যন্ত আমাদের দেখতে হবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর তোমরা আমার চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আজ এই পর্যন্ত, বাই।